হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছো। আশিস বাংলা প্রো চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আজকে আমরা আলোচনা করব আধুনিক যুগের বিখ্যাত উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি নিয়ে। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি প্রথম প্রকাশ পেয়েছিল পূর্বাশা পত্রিকায় 1341 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যা থেকে 8 কিস্তি মাঘ সংখ্যা পর্যন্ত। কিন্তু কিছুদিনের জন্য পূর্বাশা পত্রিকা বন্ধ হয় এবং সেই কারণে উপন্যাসটিও অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। পরিশেষে বাংলা 1343 বঙ্গাব্দের আষাঢ় মাসে, ইংরেজি 1936 খ্রিস্টাব্দের 16 জুলাই এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ পেয়েছিল। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশ পেয়েছিল 1936 খ্রিস্টাব্দের 16 জুলাই, বাংলা 1343 বঙ্গাব্দের আষাঢ় মাসে। বাংলা ভাষা ও সাহিত্যের নদীজীবী মানুষদের নিয়ে প্রথম উপন্যাস এই পদ্মা নদীর মাঝি। পদ্মার তীরবর্তী জেলে মাঝি মোল্লাদের জীবন চরিত্র প্রথম এই উপন্যাসেই প্রকাশ পেয়েছে। আর এই উপন্যাসটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বোধহয় সবচাইতে বেশি সংখ্যক ভাষায় প্রকাশ পেয়েছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি। 19টি ভাষায় এই পদ্মা নদীর মাঝি উপন্যাস প্রকাশ পেয়েছে। এই পদ্মা নদীর মাঝি উপন্যাসের পটভূমিকা হিসাবে এসেছে পদ্মার তীরবর্তী কেতুপুর, ফরিদপুর, বিক্রমপুর, দেবীগঞ্জ, আমিনবাড়ির কথা। পদ্মার তীরবর্তী যে জেলে সম্প্রদায়, মাঝি সম্প্রদায়, তাদের জীবনের হাসি কান্না, সুখ দুঃখ, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, জীবন সংগ্রাম এবং জীবন সংকটের চিত্রটি অবিকলভাবে তাদের মুখের ভাষা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় এই পদ্মা নদীর মাঝি উপন্যাসে প্রকাশ করেছেন। আসলে এই পদ্মার এমন এক নদী, যে নদীর আছে উন্মত্ত রূপ, আবার শান্তশিষ্ট রূপ। অর্থাৎ এই নদী কখনো উগ্র, আবার কখনো শান্ত মায়ের মতো। এই নদীকে কেন্দ্র করেই তার তীরবর্তী যে জেলে মাঝি প্রভৃতি সম্প্রদায়, সেই সম্প্রদায়ের জীবন ধারণ হয়। অর্থাৎ পদ্মার বুকে নৌকা চালিয়ে মাছ ধরে, কখনো বা মাঝি বৃত্তি করে সংসার চলে এই পদ্মার তীরবর্তী গ্রামবাসীদের। আবার পদ্মা যখন তার ভয়ঙ্কর রূপ ধারণ করে, পদ্মা যখন ভাঙনের খেলায় মেতে ওঠে, তখন তার দুই কূল প্রমত্ত তাণ্ডবে মাতিয়ে তোলে। ফলে তার তীরবর্তী যে সমস্ত মানুষ, সেই সমস্ত মানুষ সমস্যায় পড়ে। অর্থাৎ ওই পদ্মা তীরবর্তী অঞ্চলের মানুষদের নির্ভর করে থাকতে হয় এই পদ্মা নদীর উপর। একদিকে পদ্মা নদী তাদের জীবন ধারণের ধারক ও বাহক, আর অন্যদিকে এই পদ্মা নদী তাদের দুঃখের কারণ। এই উপন্যাসের প্রধান চরিত্র কুবের মাঝি। এই কুবের মাঝিকে আমরা উপন্যাসের প্রথমেই দেখতে পাই ধনঞ্জয়ের নৌকাতে বর্ষাকালে রাত্রিতে মাছ ধরছে। এই ইলিশের মরশুমেই তাদের যা রোজগার হয়, সুতরাং শরীর খারাপ হলেও তাদের বাড়িতে বসে থাকার কোনো উপায় নেই, তারা মাছ ধরে ধনঞ্জয়ের নৌকা দিয়ে। এইভাবে কুবের মাঝির জীবনচিত্র দিয়ে এই উপন্যাসের যাত্রা, অর্থাৎ উপন্যাস শুরু হয়েছে এবং এই উপন্যাস শেষ হয়েছে কুবের মাঝি এই উপন্যাসের প্রধান চরিত্র, রহস্যময় চরিত্র হোসেন মিয়ার স্বপ্নের দ্বীপ ময়না দ্বীপে পাড়ি দিতে হয়েছে। এই উপন্যাসটি
আবর্তিত হয়েছে কুবের মাঝির জীবন সংগ্রামকে ঘিরে। ঠিক এই সময় মানিক বন্দ্যোপাধ্যায় আর একটি উপন্যাস রচনা করেছিলেন। উপন্যাসটির নাম পুতুল নাচের ইতিকথা। আসলে এই পুতুল নাচের ইতিকথা এবং এই পদ্মা নদীর মাঝি, এই দুটি উপন্যাসেরই নির্যাস করলে আমরা দেখতে পাই যে মানুষের জীবন অদৃষ্ট তাড়িত, অর্থাৎ মানুষকে কেউ যেন পুতুলের মতো খেলাচ্ছে এবং তিনি যেদিকে খেলাচ্ছেন আমরা সেদিকেই খেলছি বা সেভাবেই খেলছি। কিন্তু এটা মনে রাখা ভালো, অদৃষ্ট বলতে কোনো অশরীরী শক্তি বা অদৃষ্ট বলতে ভগবান বা দেবতা নয়। এখানে অদৃষ্ট হলো ঘটনা। আসলে ঘটনা প্রবাহ মানুষকে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নিয়ে যায়। তাছাড়া এই উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদের তত্ত্বকে নিয়ে এসেছে ফ্রয়েডীয় মনস্তত্ত্ব। একাধারে এই উপন্যাস আধুনিক সাহিত্যের এক জ্বলন্ত উদাহরণ। কুবের মাঝি, যাকে নির্ভর করে থাকতে হয় জীবন সংগ্রামের জন্য, জীবন ধারণের জন্য এই পদ্মার উপর, সে পুরোপুরি একটি রক্ত মাংসে গড়া মানুষ। তার ভালো মন্দ, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, তার মনের ছল চাতুরি সমস্ত কিছুই লেখক মানিক বন্দ্যোপাধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন। তার স্ত্রী মালা, সেই মালা মন পরিষ্কার হলেও সে খোঁড়া, একটি পাতার অচল, সেই কারণে সে ঠিকভাবে হাঁটতে পারে না। তার আছে সন্তান এবং গোপী বলে একটি মেয়ে। তাদেরকে নিয়ে খুব দুঃখ কষ্টে এই কুবের মাঝির সংসার চলে। এই সংসার চালানোর জন্য তাকে কখনো কখনো ছল চাতুরির আশ্রয় নিতে হয়, কখনো কখনো চুরিরও আশ্রয় গ্রহণ করতে হয়। যেমন আমরা দেখতে পাই সে নৌকা থেকে মাছ চুরি করে অপরজনকে দিচ্ছে। ঠিক একইভাবে এইসব মানুষদের উপর তথাকথিত অর্থবান মানুষেরা, যারা অর্থের দিক থেকে সমৃদ্ধ, তারাও কিন্তু এইসব মানুষগুলোকে ঠকাবার চেষ্টা করে। কুবের যেমন সহজ সরল, তেমনই তার মধ্যে ছল চাতুরিরও অভাব নেই। প্রচণ্ড ঝড়ে তার ঘর যখন পড়ে গেল এবং ঘর পড়ে যাওয়ার পর তার মেয়ে গোপীর যখন পা ভেঙে গেল, তখন কিন্তু সে রাসুর সঙ্গে সদ্ভাব রেখেছিল। কারণ সে জানতো তার এই খোঁড়া মেয়েকে কেউ বিয়ে করবে না, সেই কারণে সে রাসুকে হাতে রেখেছিল। কিন্তু যখনই তার পা ভালো হয়ে গেল, তখনই কিন্তু সে রাসুকে পরিত্যাগ করল এবং এটা তার মনে মনে ছিল, কিন্তু সে কখনো প্রকাশ করেনি। অর্থাৎ কুবের চরিত্র পুরোপুরি মানুষ হয়ে উঠেছে। একদিকে তার ভালো দিক আছে, অন্যদিকে তার ছল চাতুরি কুপ্রবৃত্তিও আছে। আবার এই উপন্যাসেই যখন মালার বোন কুবেরের শালিকা কপিলা চরিত্রের প্রবেশ ঘটেছে, তখন কিন্তু এই উপন্যাসে ফ্রয়েডীয় মনস্তত্ত্বের স্পর্শ আমরা পেয়েছি। এই কপিলা হলো স্বামী পরিত্যক্তা এক মহিলা, যে মহিলা বন্যার সময় তার জামাইবাবুর সাথে অর্থাৎ কুবেরের সাথে কুবেরদের বাড়ি এসেছিল। তারপর তার আচার আচরণ, দেহভঙ্গিমা এবং মনোগত দিক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই সে দেহগত দিক থেকে এবং মনোগত দুই দিক থেকেই কুবেরকে আকর্ষণ করেছে। কুবেরও তার প্রতি আকৃষ্ট হয়েছে, কিন্তু সে মালাকে কখনো এ কথা বলতে পারেনি বা কপিলাকেও সরাসরি প্রথমে এ কথা বলতে পারেনি। কিন্তু তার মনের মধ্যে ওই কপিলার প্রতি একটা কামনা, তীব্র কামনা, আবার কপিলারও এই কুবেরের প্রতি একটি তীব্র কামনা আমরা লক্ষ্য করি। ফ্রয়েডীয় মনস্তত্ত্বের একটা ছোঁয়া আমরা এখানে পাই। আর এখানে যে সমস্ত চরিত্র এসেছে, মূল চরিত্র কুবের, সেই কুবেরকে কেন্দ্র করে নানান চরিত্র এসেছে এবং সেই চরিত্রগুলি অধিকাংশই এই পদ্মা নদী দ্বারা প্রভাবিত
এবং পদ্মার উপর নির্ভরশীল। এই যে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে মানুষের জীবন অদৃষ্ট তাড়িত, ঘটনার দ্বারা পরিচালিত হয়ে মানুষের জীবন অতিবাহিত হয়। আসলে এখানে পদ্মা নদী যেন একটি জীবন্ত চরিত্র হয়ে এই সমস্ত চরিত্রগুলিকে পরিচালিত করেছে। তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম এক রহস্যময় চরিত্র হোসেন মিয়া। এই রহস্যময় চরিত্র হোসেন মিয়া প্রকৃতির সঙ্গে লড়াই করেছে। যেখানে প্রতিটি চরিত্র প্রকৃতির কাছে হার মেনেছে, সেখানে হোসেন মিয়া প্রবল প্রতিরোধ হয়ে উঠেছে ওই প্রকৃতির বিরুদ্ধে। তার একান্ত মনোগত বাসনা ময়নাদ্বীপে সে বসতি স্থাপন করবে। সেই কারণে সে জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষদের নিয়ে, ভাঙাচোরা মানুষগুলোকে নিয়ে ময়নাদ্বীপে বসতি স্থাপন করেছে। সে স্বপ্ন দেখেছে সেখানে ভবিষ্যতে ছোট ছোট শিশুর দল হেসে খেলে বেড়াচ্ছে, সোনার ফসল ফলছে, মানুষের পদচিহ্ন সেখানে পড়েছে। অথচ সেখানে পদে পদে মৃত্যু ভয়। কিন্তু সেই মৃত্যু ভয় দ্বীপকেও জীবনের উপযোগী করার জন্য এই হোসেন মিয়ার পরিশ্রমের অন্ত নেই। জীবনযুদ্ধে যে সমস্ত মানুষগুলো হেরে গেছে তাদেরকে ধরে নিয়ে গিয়ে আবার নতুন করে তাদের জীবন সাজিয়ে দিতে চেয়েছে। প্রত্যেকেই হোসেন মিয়াকে এড়িয়ে যেতে চেয়েছে, কিন্তু কোনো চরিত্রই হোসেন মিয়াকে এড়িয়ে যেতে পারেনি। এই উপন্যাসের প্রধান যে চরিত্র কুবের, সে ময়নাদ্বীপে যাবে না। আসলে ময়নাদ্বীপ তাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে। আসলে ময়নাদ্বীপ তাদের কাছে একটা যেন মৃত্যুপুরী, মৃত্যুভূমি। যখন হোসেন মিয়ার নৌকাতে কুবের মাঝির কাজ নিল, তখন সে ময়নাদ্বীপে গেছে। ময়নাদ্বীপের অবস্থা সে দেখেছে। ভাঙাচোরা মানুষগুলোকে নিয়ে কেমন করে হোসেন মিয়া একটা নতুন সাম্রাজ্য গড়ে তুলছে সেটা সে ভালোভাবে দেখেছে। এবং সেই সাম্রাজ্য গড়ে তোলার জন্য সে পরকীয়া প্রেমকেও, অবৈধ প্রেমকেও অন্ধকার প্রশ্রয় দিয়েছে, অনৈতিক কাজকেও সে প্রশ্রয় দিয়েছে। এবং কুবের দেখেছে যে যতটা ভয়ঙ্কর বলে মনে হয় ময়নাদ্বীপ ততটা আসলে ভয়ঙ্কর নয়। কিন্তু তবুও যখন সে ফিরে এসেছে তখন সে নিজে কিন্তু ময়নাদ্বীপে একটা ভীতি তার মনের মধ্যে কিন্তু রয়েই গেছে। অর্থাৎ ময়নাদ্বীপ কেউ যেতে চায় না। অথচ আমরা দেখতে পেয়েছি কুবেরের মতো অনেক চরিত্রই ময়নাদ্বীপকে পাশ কাটাতে চেয়েছে, কিন্তু ঘটনার পরিণামে ময়নাদ্বীপে তাদেরকে যেতে হয়েছে। যেমন এই উপন্যাসের প্রধান চরিত্র কুবের, সেই কুবের চরিত্রেও প্রথম থেকে ময়নাদ্বীপে যেতে চায়নি, বরঞ্চ ময়নাদ্বীপে তো যাওয়া দূরস্থ, ময়নাদ্বীপে নামে সে ভয়ে শিউরে উঠেছে। ময়নাদ্বীপ তাদের কাছে আসলে এক অন্ধকার জগৎ। অথচ ঘটনার নিয়মে যখন প্রীতম মাঝির চুরি যাওয়া ঘটি তার বাড়ি থেকে উদ্ধার হলো, তখনই কিন্তু সে ময়নাদ্বীপেই একমাত্র আশ্রয় নিল। অর্থাৎ ময়নাদ্বীপের উদ্দেশ্যে তাকে পাড়ি দিতে হলো। আসলে ঘটনা, নিয়তি তাকে সেই ময়নাদ্বীপে পাঠিয়ে দিল। আর তার সঙ্গী হলো কে না, তার সঙ্গী হলো এতদিন মনে যাকে সে কামনা করেছে, সত্যিকারের মনে মনে যাকে সে পেতে চেয়েছে, অথচ সমাজ যে প্রেমকে স্বীকৃতি দিতে পারেনি বলে সরাসরি সে তাকে গ্রহণ করতে পারেনি। আমিন বাড়িতে হোটেলে একটি রাত কাটিয়েও সরাসরি সে এসে সে কথা স্বীকার করতে চায়নি, সে কথাকে চাপা দিতে চেয়েছে, অর্থাৎ সমাজের ভয়ে যেটা সে প্রকাশ করতে পারেনি, সেই কপিলাকে নিয়েই সে কিন্তু ময়নাদ্বীপে পাড়ি দিয়েছে। আর কপিলাকে নিয়ে বলবো কেন, আসলে কপিলা নিজেই তার যাত্রী হয়েছে। কপিলার তার আগে স্বামীর সঙ্গে আবার সাক্ষাৎ হয়েছে। সে স্বামীর সুখে ঘর করছিল, কিন্তু তার মনের যে অতৃপ্তি, মনের যে বাসনা, সেই বাসনা কিন্তু তৃপ্তি হয়নি। সেই অতৃপ্ত বাসনা সে তৃপ্ত করার জন্য, অর্থাৎ কুবেরকে কাছে পাওয়ার জন্য সেও কিন্তু ময়নাদ্বীপের উদ্দেশ্যেই যাত্রী হয়েছে। নিয়তিতাড়িত জীবন এই কেতুপুর বা পদ্মার তীরবর্তী যে সমস্ত মানুষজন
তাদেরকে নিয়ন্ত্রণ করেছে নিয়তি, ঘটনার দাস। আর হোসেন মিয়া হয়ে উঠেছে এক নিয়তির মতো অনতিক্রম্য চরিত্র। প্রত্যেকেই তাকে এড়িয়ে যেতে চেয়েছে, প্রত্যেকেই তার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছে, কিন্তু কেউ দূরে সরে যেতে পারেনি। প্রত্যেকেই বিপদে পড়ে হোসেন মিয়ার আশ্রয় নিতে বাধ্য হয়েছে, কখনো বা যে কোনো প্রকারে হোসেন মিয়ার সান্নিধ্যে তাদেরকে আসতে হয়েছে। হোসেন মিয়া তাদের উপকার করেছে, আর পরিবর্তে সে চেয়েছে মইনাদ্বীপে বসতি স্থাপন করতে, আরও মানুষজনকে বাড়াতে। এইভাবে এই উপন্যাস হয়ে উঠেছে একটি কালজয়ী উপন্যাস। পরিশেষে একটি কথা না বললে এ আলোচনা অসম্পূর্ণ রয়ে যায়, তা হলো এই পদ্মা নদীর মাঝি এটি একটি আঞ্চলিক উপন্যাস। আসলে কোনো সমালোচক এটিকে আঞ্চলিক উপন্যাস বলেছেন, আবার কোনো সমালোচক আঞ্চলিক উপন্যাস পুরোপুরি বলতে চাননি। এই না চাওয়ার কারণ তারা মনে করেছেন যে এই উপন্যাসে একটা সুদূরের ইঙ্গিত কিন্তু আছে। আঞ্চলিক উপন্যাসের যে নির্দিষ্ট অঞ্চলের সীমাবদ্ধতা, এই মইনাদ্বীপের দ্বারা সেই সীমাবদ্ধতা অতিক্রান্ত হয়েছে। সেই কারণে কেউ এটাকে আঞ্চলিক উপন্যাস বলতে দ্বিধাগ্রস্ত হয়েছেন। কিন্তু আমি মনে করি যে এটি একটি নির্ভেজাল আঞ্চলিক উপন্যাস। কারণ আঞ্চলিক উপন্যাস আমরা তাকেই বলবো যখন কোনো বিশেষ অঞ্চলকে নিয়ে একটি উপন্যাস গঠিত হবে, সেই আঞ্চলিক পরিবেশ যখন চরিত্রগুলির জীবন সংগ্রাম ও জীবন দর্শন গঠন করবে, সেই অঞ্চলের ভাষা সংস্কৃতি অবিকল উঠে আসবে, পরিশেষে সেই অঞ্চল যখন নিজেই একটি চরিত্র হয়ে উঠবে, তাকে আমরা আঞ্চলিক উপন্যাস বলবো। আর এখানে পুরোপুরিভাবে পদ্মা তীরবর্তী অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে এই উপন্যাস গড়ে উঠেছে। আর এই উপন্যাসের কাহিনী সেই অঞ্চল কেন্দ্রিক। আর যে সমস্ত চরিত্র এই উপন্যাসে এসেছে, প্রত্যেকের চরিত্র, একমাত্র হোসেন মিয়া ব্যতিক্রম, তাছাড়া প্রতিটি চরিত্র পদ্মার দ্বারা পরিচালিত হয়েছে। পদ্মা নদী এই সমস্ত চরিত্রগুলির জীবন সংগ্রাম গঠন করেছে, তাদের জীবন দর্শন গঠন করেছে। আর পরিশেষে আমরা দেখতে পাই পদ্মা নদী নিজেই একটি চরিত্র হয়ে উঠেছে। পদ্মা নদীর ভাঙাগোড়ার ফলেই, পদ্মা নদীর খামখেয়ালিপনার ফলেই এই সমস্ত কুবেরের মতো অসহায় মানুষগুলিকে পদ্মার তীরবর্তী কেতুপুর ছেড়ে তীব্র অনিচ্ছা সত্ত্বেও সুদূর মইনাদ্বীপে যেতে হয়েছে। আর এই উপন্যাসের ভাষা বাংলা সাহিত্যের এক সম্পদ। পূর্ববঙ্গের একটি নির্দিষ্ট অঞ্চলের কথ্য ভাষাকে অবিকলভাবে মানিক বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে স্থান দিয়েছেন। প্রতিটি চরিত্র একটি নির্দিষ্ট অঞ্চলের মাটি হতে গড়ে উঠেছে। প্রতিটি চরিত্রের মূর্তি তৈরি হয়েছে পদ্মা নদীর পলিকে কেন্দ্র করে, পদ্মা নদীর নির্দিষ্ট অঞ্চলের মাটিকে কেন্দ্র করে। আর সেই চরিত্রগুলিকে প্রাণ দিয়েছে পদ্মার জল। সুতরাং কেবলমাত্র মইনাদ্বীপের কথা আছে বলে, মইনাদ্বীপ একটু অঞ্চলটা বিস্তৃত হয়ে গেল বলে এটাকে আঞ্চলিক উপন্যাস বলবো না, আমার মনে হয় এই যুক্তি ঠিক নয়। এটি একটি খাঁটি আঞ্চলিক উপন্যাস, কারণ প্রতিটি চরিত্রকে পরিচালিত করেছে একটি নির্দিষ্ট অঞ্চল, প্রতিটি চরিত্রের জীবন দর্শন গঠন করেছে একটি নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চল হয়ে উঠেছে একটি চরিত্র। সুতরাং নিঃসন্দেহে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এটি আঞ্চলিক উপন্যাস।